প্রয়োজনীয় সংস্কার শেষ হলে রোজার আগেই হতে পারে নির্বাচন। ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার, জানালেন প্রেস সচিব। নির্বাচনী প্রতীক হিসেবে বাদ পড়ল শাপলা। ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, দাবি নাহিদ ইসলামের। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে বাধা তৈরির অভিযোগ। অপেক্ষা শেষ হচ্ছে ১৯ লাখেরও বেশি শিক্ষার্থীর। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ। এবার থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। দিনরাত অবিরাম বর্ষণ, টানা বৃষ্টি, বন্যায় দুর্ভোগে লাখ লাখ মানুষ। নদী বাঁধে ভাঙন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ৩ বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। এবং ট্রাম্পের আগ্রাসী শুল্ক আরোপ। $2 থেকে $3 বিলিয়ন মার্কিন ক্রয়াদেশ হারানোর শঙ্কা। সহজে মিলছে না নতুন রফতানি গন্তব্য। প্রচলিত বাজারে হিস্সা বাড়ানোর তাগিদ। ভোরের সময় সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হলে রোজার আগেই নির্বাচন দেওয়ার ব্যাপারে সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশ দিয়েছেন। আর বিগত 3টি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বাদ দিয়ে অন্য কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রেই পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করবে জানিয়ে প্রেস উইং বলছে, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ প্রশিক্ষিত সদস্য মোতায়েন করা থাকবে। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নিরাপত্তা সংক্রান্ত সার্বিক বিষয়ে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। বৈঠক শেষে রাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন জানিয়ে প্রেস সচিব জানান, প্রয়োজনীয় সংস্কার শেষ হলে রমজানের আগেই হতে পারে জাতীয় নির্বাচন। যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে, সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। আগামী নির্বাচনে 16,000 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরা কঠোরভাবে মনিটরিং করা হবে। পুলিশের বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে, সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, ভোট প্রভাব মুক্ত রাখতে নির্বাচনের সময় এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দেয়া হতে পারে। গত 3টা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন, তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টাও যাতে খতিয়ে দেখা হয়। প্রেস উইং বলছে, আগামী নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার পাশাপাশি ভোটের দিন ইন্টারনেট সচল রাখার বিষয়ে আলোচনা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শাপলা জাতীয় প্রতীক হওয়ায় দলের জন্য নির্বাচনী প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যে এই সিদ্ধান্ত নিল কমিশন। এদিকে নির্বাচন প্রতীক হিসেবে শাপলা বাদ দেওয়ার ক্ষেত্রে ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে বাধা তৈরির অভিযোগও করছেন তিনি। সম্প্রতি দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি ও নাগরিক ঐক্য, তবে কোনো দলই পাচ্ছে না এই প্রতীক। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। ফলে কোনো রাজনৈতিক দল তাদের প্রতীক হিসেবে শাপলা পাবে না। তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত, যেহেতু জাতীয় প্রতীক আইন আছে, ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, প্লাস হচ্ছেও প্রতীকে এই একাধিকবার এই বিষয়টা বহু আগে থেকে এটাকে বাতিল করা হয়েছে, তাকে এখন আর আপাতত এটা না রাখা চাই।
যুক্তি বলে আমরা মনে করি। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে আগের ৬৯টি প্রতীক থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করতে যাচ্ছে ইসি। এদিকে নির্বাচন প্রতীক হিসেবে শাপলা বাদ দেওয়ার ক্ষেত্রে ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় প্রতীকের যে বিষয়টা সেটা আমরা সিইসির সাথে কথা বলেছি যে জাতীয় প্রতীক কেবল শাপলা নয়, সেটা একটা প্যাকেজ। ধানের শীষ রয়েছে, তারকা রয়েছে, এবং ধানের শীষ তারকা আরও 2টি দলের মার্কা রয়েছে, সো শাপলা কেন হইতে পারবে না। আর যদি জাতীয় ফল বা ফুলের ক্ষেত্রে আসা হয়, জাতীয় ফলও একটা দলের প্রতীক রয়েছে, তাহলে জাতীয় ফুল হিসেবে কেন থাকবে না। ফলে ইসি যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না, এবং এই ইসি আসলে এটাকে নিরপেক্ষ আচরণ করছে কিনা যাতে সন্দেহ তৈরি হচ্ছে। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, একটা দলের দিকে ঝুঁকে গেছে। ফলে এটা দিন থেকে দিন আরও স্পষ্ট হচ্ছে, এবং যদি এরকম হয় তাহলে এই ইসি গ্রহণযোগ্যতা হারাবে। এদিকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সমালোচনা করেন। বলেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে স্বীকৃতি না পায় তাহলে ধানের শীষও প্রতীক হিসেবে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। এনসিপি তাদের নিবন্ধনের আবেদনের দলীয় প্রতীক হিসেবে শাপলা সহ 3টি প্রতীকের নাম প্রস্তাব করে। তাদের পছন্দের অন্য 2টি প্রতীক হল কলম ও মোবাইল ফোন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন প্রতিহতে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি ও গণগ্রেফতারের নির্দেশও দিয়েছিলেন তিনি। অজ্ঞাত এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওর সত্যতা পাওয়ার দাবি করেছে বিবিসি। প্রসিকিউটর জানান, প্রসিকিউশনের তদন্ত যে সঠিকভাবে হয়েছে, বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ। এটি বিচার কাজে স্বচ্ছতা বাড়াবে। ফাঁস হওয়া এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সবাইকে ওপেন নির্দেশনা দেওয়া হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করতে, যেখানে তাদের পাবে গুলি করবে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এই অডিও রেকর্ডটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটি সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে অনেক আগেই নিশ্চিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এবার সেই অডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অডিও ফরেনসিক এক্সপার্টদের সংস্থা ইয়ারশট দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অডিওটি এডিট করা বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ মেলেনি। এমনকি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম। এয়ারশটকে উদ্ধৃত করে বিবিসি জানায়, ফাঁস হওয়া কলটি সম্ভবত একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল। প্রসিকিউটর গাজী তামিম বলছেন, তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই, পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। বৃহস্পতিবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে। এর আগে আদালত অবমাননার এক মামলায় 6 মাসের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রোষানলের শিকার বিএনপি। দেশ বাঁচাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান বিএনপি মহাসচিব।
আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাক্তার আব্দুল কুদ্দুস বুধবার সকালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে। শুধু শেখ হাসিনাই নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। আমরা আশাবাদী তার ট্রেনিং এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। এছাড়া নির্বাচন ও সংস্কার সাংঘর্ষিক নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশ বাঁচাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচিত সরকারের বিকল্প নেই। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে আওয়ামী লীগ সরকার 16 বছর ক্ষমতায় থেকে গুম, খুন, হত্যা করেছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান দলটির। দেশ গড়তে জুলাই পদযাত্রায় চুয়াডাঙ্গার পথসভায় এই কথা বলেন নেতারা। সীমান্তের মানুষ হত্যাকে আমি মেনে নেব। স্লোগানে মুখর চুয়াডাঙ্গার বড়বাজার এলাকা। বৃষ্টি উপেক্ষা করেই মঞ্চে এনসিপি নেতারা। সম্পর্ক চায়। ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে শেখ হাসিনার সরকার 16 বছর ক্ষমতায় টিকেছিল বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারতের সীমান্তরক্ষী বিএসএফ কে খুনি বাহিনী আখ্যা দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে হত্যা করাই যেন তাদের একমাত্র দায়িত্ব। এ সময় ভারতের আধিপত্যবাদ আর মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতা। শেখ হাসিনার সরকার 16 বছর ধরে টিকেছিল, গুম, খুন, মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। গত 54 বছর ধরেই সীমান্তে মানুষ হত্যা হচ্ছে। বিএসএফ কোন সীমান্ত রক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে ভারত সরকারকে। এমন মন্তব্য করে হত্যার নির্দেশদাতাকে বিচারের মুখোমুখি করতে তাকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে। এদিকে ঝিনাইদহে পথসভায় হাসিনা ও ছাত্রলীগকে টেরোরিস্ট আখ্যা দিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, তাদের যারা আশ্রয় দিচ্ছে সেই ভারত ইতিমধ্যে সেফ হাউস অব দ্য টেরোরিস্ট হিসেবে পরিচিত হয়েছে। সুতরাং তাদেরকে যারা আশ্রয় দিবে তারা হচ্ছে সেফ হাউস অব দ্য টেরোরিস্ট। বৃহস্পতিবার খুলনা বিভাগের মাগুরা ও নড়াইলের একাধিক স্থানে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে 10ম দিনের পদযাত্রা করার কথা রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ হয়েছে। বুধবার রাত 11টার দিকে ককটেল বিস্ফোরণ হয়। এ সময় একজন আহত হওয়ার খবর মিলেছে। হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, পুলিশি গাফিলতিতে বারবার ককটেল বিস্ফোরণ হচ্ছে। এভাবে হামলা করে তরুণদের অগ্রযাত্রা থামানো যাবে না বলে জানান তারা। প্রাইভেট কার স্লো করছে, স্লো করে রানিং এ মাইরে চলে গেছে। যখন আমি চায়ের দোকানের ওদিকে আমার ছেলে পেলে ওদিকে শুনলো, তখনই ককটেলটা মারলো। প্রতিদিন একটি ককটেল মেরে মেরে চলে যাচ্ছে, এটা তো কাম্য না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চাইলে এগুলাকে নিয়ন্ত্রণ করতে পারে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে সংকটে পড়বে দেশ। সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে লক্ষ্মীপুর জেলা ফোরাম আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 5ই আগস্টের পরিবর্তনে দেশের মানুষ এখন সচেতন হয়েছে। আগামী নির্বাচনে দেশপ্রেমিক ইসলামপন্থীরা একতাবদ্ধ হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশপন্থী জাতীয়তাবাদীর একটি অংশ আগামী নির্বাচনে জামায়াতের সঙ্গী হবে। সকল ইসলামপন্থীরা ইনশাআল্লাহ আমরা এক বাক্সে আসছি। শুধু আমরা ইসলামপন্থীরা নই, জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে। আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার অ্যাসিড টেস্ট। এই নির্বাচন যদি সঠিক না হয়, বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে। দফায় দফায় আলোচনার পরও মৌলিক বিষয় সংস্কারে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় ধাপে 15টি বিষয়ে আলোচনার শর্ত সাপেক্ষে ঐক্যমত্য তৈরি হয়েছে মাত্র 7টিতে। ঐক্যমত্য কমিশনের আশা, সবার মতামতের ভিত্তিতে চলতি মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব হবে। আর সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। প্রথম ধাপে ঐক্য হয়নি এমন সব প্রস্তাব নিয়ে গত 3 জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিষয়ভিত্তিক সংলাপে আলোচনা হওয়ার কথা রয়েছে 20টির মতো মৌলিক ইস্যুতে। এখন পর্যন্ত 10 দিনে আলোচনা হয়েছে মোটা দাগে 15টি বিষয়ে। এর মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমার বিধান নিয়ে আইন প্রণয়ন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ ও উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন, এই 7টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এনসিসি বা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতির মতো মৌলিক বিষয়ে এখনও দলগুলোর অবস্থান বিপরীতমুখী। এছাড়া নারী আসন ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়েও রয়েছে মতভিন্নতা। যদি অব্যাহত থাকে, এই অবস্থায় অমীমাংসিত এইসব বিষয়ের ভবিষ্যৎ কি? অবশ্য এখনো আলোচনাতেই আস্থা রাখতে চায় ঐকমত্য কমিশন। আলাপ আলোচনার একটা কৌশল হতে পারে, যেগুলো সহজে একমত হওয়া যায় সেগুলোতে ঐক্যমত্যে পৌঁছে তারপরে অপেক্ষাকৃত দুরূহ যেগুলো, যেখানে মতদ্বৈততা ব্যাপক, সেগুলোতে পরবর্তীতে আরও আলোচনা হবে, আলোচনাটা অব্যাহত থাকবে। আমরা আশা করি যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো। তবে এরপরও যদি এক জায়গায় আসা না যায় তখন কি হবে তা নিয়েও ভিন্ন ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। যেগুলোতে ঐক্যমত হবে সেগুলো দিয়ে সনদ ঘোষণা করে দাও, আর যেগুলো হলো না, ভোট হওয়ার পরে তারা যদি মেজরিটি পায় পার্লামেন্টে যে পাশ করে আইন করবে, অসুবিধা কি আছে? যদি কোনোভাবে সলিউশন না হয় সেক্ষেত্রে এটা পরের সংসদের উপর না দিয়ে বরঞ্চ সংস্কারের ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচনটা করতে হবে। যদি কোনোভাবেই কিছু না হয় মৌলিক বিষয়ে, তো পাবলিক ডিসাইড করুক, পাবলিক যদি ডিসাইড করে আমরা মেনে নেব, এবং সেজন্য আমরা গণভোটের কথাই বলছি। কমিশন অবশ্য আশা করে ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসে জাতীয় সনদ তৈরি সম্ভব। সনদ বাস্তবায়নে 6টি বিকল্পের সুপারিশ থাকলেও তা নিয়ে পরবর্তীতে আলোচনা করতে চাই কমিশন। আমাদের এখনো টার্গেট যে জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রণয়ন এবং স্বাক্ষর করা। কিভাবে এগুলো বাস্তবায়িত হবে, গণভোটের মাধ্যমে কিংবা যে গণপরিষদ, সেগুলো পরে সিদ্ধান্ত হবে। তো এই ধরনের 6টা আমরা বিকল্প কথা বলেছিলাম। তো আমরা ঐক্যমত্যে পৌঁছার পর সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেই বিষয়টা নিয়ে আমরা আশা করি যে একমত হতে পারব। কমিশন বলছে মৌলিক বিষয়ে সংস্কারের জন্য ছাড় দিতে হবে সব পক্ষকেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রক্তাক্ত জুলাইয়ের 10 তারিখ আপিল বিভাগে কোটাকে ঘিরে দেয়ার রায় স্থগিত করা হয়। তবে শিক্ষার্থীরা জানান তাদের দাবি আদালতের কাছে নয়, সরকারের কাছে। তাই রাজপথে চলতে থাকে বাংলা ব্লকেড। তারা চান স্থায়ী সমাধান, কিন্তু বিচার ও নির্বাহী বিভাগ শিক্ষার্থীদের কটাক্ষ করতে থাকে। এদিনও সাবেক প্রধান বিচারপতি বলেন, রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না, আর আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। কেমন ছিল গত বছরের 10 জুলাই? বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। শুরুতে
শিক্ষার্থীদের আন্দোলন থাকলেও বৈষম্য রোধের লড়াইয়ে ক্রমেই শামিল হতে শুরু করেন বিভিন্ন বয়স এবং পেশার মানুষ। গড়ে ওঠে বঞ্চনার বিরুদ্ধে গণপ্রতিরোধ, যা শুধু বাংলাদেশের জন্যই নয়, পুরো পৃথিবীতেই সৃষ্টি করে এক নতুন নজির। 10 জুলাই সকাল 10টা বাজতেই বাংলা ব্লকেটের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে এগোতে থাকে শাহবাগের দিকে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যারিকেডের মুখেই শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। পাশাপাশি চলতে থাকে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল অবরোধ। এর মাঝেই সকাল না গড়াতেই শুরু হয় আপিল শুনানি। সকলের দৃষ্টি তখন সর্বোচ্চ আদালতের দিকে। দুপুরে জানা যায় কোটা ব্যবস্থা বাতিল করে হাইকোর্টের রায় দেয়া হয়েছে 4 সপ্তাহের স্থিতাবস্থা। শুনানিতে তৎকালীন প্রধান বিচারপতি বলেন, রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না। এদিকে সরকারের একটি ডেডিকেটেড কমিশন এবং পরবর্তী আইন প্রণয়নের মাধ্যমে কোটা পদ্ধতি সংস্কারের প্রতিশ্রুতি না দেয়া পর্যন্ত আন্দোলনকারীরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ওইটুকু বিবেকবোধের জায়গা থেকে রাজপথে নেমেছিলাম যে আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে নামছি এবং এই জায়গায় আমরা আপোষহীন ছিলাম, ওইটুকু সৎ সাহস আমাদের ছিল। আর সরকারের তরফ থেকে আগস্টের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানির মাধ্যমে কোটা সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়। আদালতের সিদ্ধান্তই এখন হবে চূড়ান্ত। এদিকে টানা অবরোধ কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে সারা দেশ। রাজধানীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 2025-26 শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। 2 মাসেরও কম সময়ের মধ্যে এবার এই ফলাফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এবছর ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা বা বিশেষ অনুষ্ঠান থাকছে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশিত হবে, যা শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইটে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে জানা যাবে। গত 10 এপ্রিল 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা গত 13 মে শেষ হয়। এবছর 19 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীতে 3টি নদীর বাঁধ ভেঙে 30টি গ্রাম প্লাবিত হয়েছে, ডুবে গেছে শহরের নিম্নাঞ্চল। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন বাসিন্দারা। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর 4 উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বন্ধ ঘোষণা করা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। ভেঙে গেছে বাঁধ, হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। একে তো ভারী বৃষ্টি, তার উপর উজানের ঢল। পানির তোরে ভেঙে গেছে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 15টি পয়েন্ট। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 30টি গ্রাম। বন্ধ হয়ে গেছে শহরের সঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার যোগাযোগ। দুর্যোগ মোকাবিলায় 132টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। পিছনে অনেক বাড়িঘর আছে, প্রায় 100 পরিবার। এদের গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান চাল কিছু বাঁচাইতে পারে নাই। অন্য বাড়িতে খাওয়ার দাওয়ার সবকিছু করতেছি, বাড়িতে এমনি পানি উঠছে। আমরা এখানে সিরা মুড়ি আমাদের কাজ হবে না, আমাদের গাও শুকাবে না, আমাদের স্থায়ীভাবে বাঁচাই। জরুরি পর্যায়ে যে যোগাযোগ করার জন্য আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ভোগে পড়েছে আরেক জেলা নোয়াখালী। 2 দিনের বৃষ্টিতে সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ইতোমধ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বৃষ্টিতে দৈনন্দিন কার্যক্রমের ছন্দপতন হওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। দূষিত পানি, আমরা মুভমেন্ট করতে পারতেছি না, কোর্ট কাছারি ঠিকমতো চলতেছে না, বাজার সদাইও চলতেছে না। ছেলে মেয়েদের স্কুলে যাওয়া, মানুষের জনজীবন একবার বিপন্ন হয়ে যায়। এদিকে বৃষ্টিতে বরিশাল নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পথঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বেড়েছে দুর্ভোগ। বিপাকে পড়েছেন বাসিন্দারা। এছাড়া চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়।
এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। স্থলবন্দর দিয়ে কাঁচা পাট সহ 9 পণ্যের রফতানি নিষেধাজ্ঞা। সোনালী আসে ফিকে রঙিন স্বপ্ন, লোকসানের মুখে রফতানিকারকরা, খোঁজা হচ্ছে বিকল্প বাজার। রংপুরের পীরগাছায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, স্বজনদের আনন্দ নিমেষেই পরিণত হলো বিষাদে। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে বিয়ের দাওয়াত খেয়ে রংপুরে ফিরছিল বরযাত্রীবাহী বাসটি। পীরগাছার বেলতলি এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই ট্রাককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারান চালক। সড়কের পাশে পুকুরে উল্টে পড়ে বাসটি। ঘটনাস্থল থেকে 2 নারী ও 1 পুরুষের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। উদ্ধার কাজ আমরা এলাকাবাসী সর্বপ্রথম শুরু করি এবং সবাইকে উপরে তুলি। বস্তারা স্লিপ কাটিয়ে গাড়িটা পাল্টি হয়ে পড়ে যায় আর কি। পড়ে যাওয়ার পর আমরা বেশ কয়েকজন মিলে নেমে অনেক প্রায় 100 জনের কাছাকাছি যাত্রী আর কি ট্রেনে হাসরা করে তুলি উপরে। খবর পেয়ে শিশুসহ অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই বাসটা একটা পলের ট্রাককে সাইড দিতে যায়, বাম সাইডের চাকা হলো বালির উপরে উঠে যায় পুকুর পারে, সেই চাকার ডাবে যায়, তখন বাসটা পল্টি খায় পুকুরে চলে যায়। দুর্ঘটনায় হতাহতরা বদরগঞ্জের শ্যামপুর এলাকার বাসিন্দা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ট্রাম্পের আগ্রাসী শুল্ক আরোপে $2 থেকে $3 বিলিয়ন মার্কিন ক্রয়াদেশ হারানোর শঙ্কা করছেন তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। স্বল্পমেয়াদী বিকল্প কোনো বাজারের সন্ধানও নেই তাদের কাছে। তবে মধ্য ও দীর্ঘমেয়াদে রপ্তানি বাজার সম্প্রসারণে বৈচিত্র্যময় পণ্য তৈরির পাশাপাশি ব্র্যান্ডিং বাংলাদেশের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রসহ অন্য দেশ থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আমেরিকা যে ট্যারিফটা ইম্পোজ করলো, এটাতে আমাদের ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে পদ্ধতি নিচ্ছেন, এটা WTO যে সংস্থা যে আইনকরণ আছে সেটার পরিপন্থী। ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। দেশটির চাহিদা মেটাতে গেল বছর $840 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। বছর ব্যবধানে যা বেড়েছে 1.1%। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর USTR এর তথ্য 2024 সালে যুক্তরাষ্ট্রে 10.6% শুল্ক দিয়ে $477 কোটি 51 লাখ ওভেন আর 12% শুল্ক দিয়ে $262 কোটি 45 লাখ নিট পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। একই সময়ে বাংলাদেশ থেকে 5.2% শুল্কে $34 কোটি 17 লাখ ক্যাপ, 15.5% শুল্ক দিয়ে $25 কোটি 19 লাখ ফুটওয়্যার, 6.8% শুল্কে $18 কোটি 80 লাখ হোম টেক্সটাইল, 4% শুল্কে $13 কোটি মূল্যের পরচুলা ও মানুষের চুল আর 8.9% শুল্কে $10 কোটি 79 লাখ চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে মার্কিন বাজারে। এই বাজারেই আগামী 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বিদ্যমান শুল্কের সঙ্গে আরও 35% যোগ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ আগামী মাস থেকে দেশটিতে নিট ওভেন পোশাক রপ্তানিতে শুল্ক পড়বে 45.6% থেকে 47%। এই শুল্ক আরোপে আলোচনায় থাকা $2 থেকে $3 বিলিয়ন মার্কিন ক্রয়াদেশ বাংলাদেশে না আসার শঙ্কা করছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। ইমিডিয়েটলি আপনি দেখতে পারেন $2-3 বিলিয়ন অর্ডার সরে যেতে পারে বা প্লেস না হতে পারে, যেটা প্রজেকশনে ছিল। তাহলে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী বিকল্প কি? বিকল্প কিন্তু ওভারনাইট হবে না। এই কারণে যে এই নতুন বাজারটা তৈরি করতে অনেক সময় লাগবে। মার্কেট ডাইভার্সিফিকেশন করাটা এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী অবজেক্টিভ, কিন্তু সেটা তো আমরা অনেকদিন ধরে করতে পারি না। দীর্ঘমেয়াদে নতুন করে বাজার খোঁজার পাশাপাশি স্বল্প মধ্যমেয়াদে বর্তমান রপ্তানি গন্তব্যে হিস্সা বাড়ানোর তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। এজন্য পণ্য বৈচিত্র্যকরণে, উৎপাদনে নীতি ও আর্থিক সহায়তা আর বিপণনে ব্র্যান্ডিং বাংলাদেশে জোর দেওয়ার পরামর্শ তাদের। এই মার্কেটগুলোর সাথে কিন্তু বাংলাদেশের পরিচিতি আছে, কিন্তু এই জায়গাগুলোয় কিন্তু আমরা এখন আমাদের ফুল পোটেনশিয়াল ট্যাপ করতে পারিনি। এখানে আমাদের স্ট্রং ওইসব দেশে প্রেজেন্স এবং ব্র্যান্ডিং খুব দরকার।
ওই দেশের কাস্টমারগুলোর সাথে আমাদের এঙ্গেজমেন্ট আরও বেশি স্ট্রংলি করতে হবে। এদিকে রপ্তানি বাজার সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে জুলাই আলোচনায় সীমাবদ্ধ না থেকে লাগাতার নতুন নতুন কৌশলে বৈঠক করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ট্রাম্প উনি বলেছেন যে জুলাই মাসের মধ্যে আলোচনা শেষ করতে, হ্যাঁ ফাইন, জুলাই মাসের মধ্যে আলোচনা শেষ করার চেষ্টা করতে হবে। যদি আমরা নাও পারি তারপরে কিন্তু আমাদের কন্টিনিউ নেগোসিয়েশন করতে হবে। বাণিজ্য আলোচনায় শেষ কথা বলে কোনো কিছু নাই। উদ্যোক্তারা বলছেন মার্কিন পোশাকের বাজারে বাংলাদেশিদের চাপে পড়ার বড় কারণ ভিয়েতনামের শুল্ক বাড়ানো হয়েছে 20%, 26% শুল্ক নিয়ে সুবিধাজনক আলোচনায় রয়েছে ভারত। আর চীনের শুল্ক বাংলাদেশের চেয়ে বেশি হলেও ম্যানমেড ফাইবার, টেকনিক্যাল টেক্সটাইল ও উচ্চমানের ও মূল্যের পোশাক তৈরিতে অনেক বেশি এগিয়ে রয়েছে দেশটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিএনপির পর নতুন টেলিকম নীতি নিয়ে গভীর উদ্বেগ জানালেন মোবাইল অপারেটরদের বিদেশি মালিকরা। খসড়া নীতিমালায় মোবাইল ফোন কোম্পানিতে বিদেশি মালিকানা সর্বোচ্চ 85% আটকে রাখার প্রস্তাব করা হয়েছে, যা নিয়ে আপত্তি তুলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে টেলিনর, ভিওন ও আজিয়াটা গ্রুপ। চিঠিতে বিদেশি মালিকানা সীমিত করার পদক্ষেপ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে বলে উল্লেখ করা হয়েছে। শুভ খানের রিপোর্ট। দেড় দশক পর সংস্কারের উদ্যোগ নেয়া নতুন টেলিকম পলিসি নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিএনপির উদ্বেগের পর যা আরও গতি পেয়েছে। সমালোচনার তালিকায় এবার যোগ হলো মোবাইল অপারেটররাও। নতুন খসড়া নীতিমালায় মোবাইল ফোন অপারেটর কোম্পানিতে বিদেশিদের মালিকানা সর্বোচ্চ 85% রাখার প্রস্তাব করা হয়েছে। অন্যান্য অপারেটরদের ক্ষেত্রে এই সীমা সর্বোচ্চ 65%। আপত্তি এখানেই। বর্তমানে গ্রামীণ ফোনের 55.8% শেয়ার নরওয়ের টেলিনরের হাতে, বাকি 44.2% শেয়ার দেশীয় উদ্যোক্তাদের কাছে। রবির 90% শেয়ার মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপের হাতে। পুঁজিবাজারে আছে মাত্র 10%। বাংলালিংকের শতভাগ মালিকানা দুবাই ভিত্তিক ভিওনের কাছে। নতুন নিয়মে রবিকে আরও 5% এবং বাংলালিংককে ছাড়তে হবে 15% শেয়ার। আরও 10% যদি আমরা শেয়ার মার্কেটে ছাড়তে বাধ্য হই, সেটা আসলে আমাদের শেয়ার মার্কেট নেওয়ার ক্ষমতা আছে কিনা, এই ডেপটা বিবেচনা না করেই যদি আমরা 80%-এর একটা কমিটমেন্ট আমাদেরকে দিতে হয়, তাহলে কিন্তু সেটা সম্ভব না। নতুন প্রস্তাবনা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে টেলিনর, ভিওন ও আজিয়াটা গ্রুপ, যেখানে জোর করে মালিকানা সীমিত করার পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমাবে বলে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক SMS ব্যবসা মোবাইল অপারেটরদের কাছ থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শেয়ার ছাড়তে চাই, অফকোর্স আমরা যেটা বলছিলাম IPO-তে যেতে চাই, ইট মাস্ট বি কামিং উইদিন দেয়ার রিকোয়ারমেন্টস। ফোর্স করে দেওয়াই দ্যাটস যেখানে কনসার্নটা চলে আসে। তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন, আলোচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এটা হয়তো নেগোশিয়েট করলে আমরা কিছুটা এদিক সেদিক হতে পারে। আমি মনে করি না যে বিদেশি বিনিয়োগ আমরা বাধাগ্রস্ত করছি, বরং এখানে সীমিত আকারে দেশীয়দের একটা সুরক্ষা ব্যবস্থা করছে। বর্তমানে দেশে মোট 18 কোটি 76 লাখ মোবাইল সংযোগধারীর মধ্যে 18 কোটি 10 লাখই গ্রামীণ ফোন, রবি ও বাংলালিংকের গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভারত স্থলবন্দর দিয়ে কাঁচা পাট সহ 9 পণ্যের রফতানি নিষেধাজ্ঞা দেয়ায় সোনালী আঁশে ফিকে হয়েছে রঙিন স্বপ্ন। মজুত করা পাট পড়ে থাকছে গোডাউনেই। বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে খুলনার রফতানিকারকরা। কাজ হারানোর শঙ্কায় কয়েক হাজার শ্রমিক। যদিও রফতানি উন্নয়ন ব্যুরো বলছে অন্য দেশে কাঁচা পাটের নতুন বাজার খুঁজতে কাজ চলছে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদন। খুলনার দৌলতপুরের একটি পাট গোডাউনে এভাবেই পড়ে রয়েছে কাঁচা পাট। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, খুলনা অঞ্চল থেকে প্রতি বছর গড়ে 1.25 লাখ মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি হয়, যার 90%ই যায় ভারতে। তবে এবার নতুন অর্থ বছরের শুরুতেই ধাক্কা এলো এ খাতে। গত 27 জুন ভারত সরকার হঠাৎ স্থলবন্দর দিয়ে কাঁচা পাট সহ 9 পণ্যে রপ্তানি নিষেধাজ্ঞা দেয়। পূর্ব ঘোষণা ছাড়া এ সিদ্ধান্তে খুলনার পাট শিল্পে স্থবিরতা নেমে আসে। আগে অর্ডার হওয়া কাঁচা পাটও রপ্তানি করতে পারছেন না কেউ। দাম কম থাকায় বিক্রি করতে পারছেন না দেশের বাজারেও। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে রফতানিকারক প্রতিষ্ঠানগুলো। কিভাবে আমরা পাটটা দিব
এর কোনো ফয়সালা এখনো নেয়নি। এক্ষেত্রে আমাদের সরকারকে অতি সত্বর উদ্যোগ নিতে হবে এবং তাদের সাথে সমন্বয় করতে হবে যে এটাকে আমরা কিভাবে রপ্তানি করতে পারি। রফতানি বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারানোর শঙ্কায় এ অঞ্চলের 20টি রফতানিকারক প্রতিষ্ঠানের প্রায় 5,000 শ্রমিক। আমাদের কোনো কাজ নাই, কোনো মালিকে পাট কিনতেছে না, কোনো শিপমেন্ট নাই। ইন্ডিয়ায় পাট যদি ট্রাকে না যায় তাহলে কি করে আমরা কাজ করব? রপ্তানি মাল যদি না যায় তবে লিস্টাক থাকবে, যেহেতু মালিক আমদানিও করবে না, আমাদের কোনো কাজও করাবে না। সমাধান না হন তো আমাদের তো রুটি রুজি সব বন্ধ হয়ে যাবে। কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পাশাপাশি কাঁচা পাটের নতুন বাজার খুঁজতে কাজ করছে বলে জানায় রফতানি উন্নয়ন ব্যুরো। নিষেধাজ্ঞা দিয়ে হয়তোবা আমাদের সাময়িক একটা কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু আমরা মনে করি যে বিষয়টা আমরা খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারবো। সবশেষ অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে ভারতে 1,06,000 মেট্রিক টন কাঁচা পাট রফতানি হয়, যা থেকে আয় হয় 8,12,12,490 ডলার। আইন প্রয়োগের মাধ্যমে 19 ধরনের মোড়কে পাট পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা গেলে দেশেই পাটের চাহিদা বাড়বে দ্বিগুণের বেশি। এতে একদিকে রপ্তানি নির্ভরতা কমবে, চাঙা হবে আঞ্চলিক অর্থনীতি, অন্যদিকে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবও কমে আসবে। তাই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্ট সব মহলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনায় টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। অতিরিক্ত পানিতে একাকার হয়ে গেছে সবজি ক্ষেত ও মাছের ঘের। পানিতে নামতে না পারায় ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। জলাবদ্ধতার কারণে হিসেবে খাল দখল ও বাঁধ দিয়ে প্রভাবশালীদের মাছ চাষকেই দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। দিন বা রাত থেমে থেমে ঝরছে বৃষ্টি। 3 দিনের টানায় বৃষ্টিতে প্লাবিত উপকূলীয় জেলা খুলনার নিম্নাঞ্চল। ভেসে গেছে মাছের ঘের, পানিতে নিমজ্জিত বর্ষাকালীন সবজি, অফ সিজন তরমুজের ক্ষেত এবং রূপামনের বীজতলা। মৎস্য ও কৃষি অফিসের তথ্য বলছে জেলার 9 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাইকগাছা উপজেলা। এই উপজেলায় 3,755টি পুকুর ঘের ভেসে গেছে। ক্ষতি হয়েছে 4 কোটি টাকার। আক্রান্ত হয়েছে প্রায় 200 হেক্টর ফসলি জমি। বটিয়াঘাটা, কয়রা, দাককুপ, ডুমুরিয়া উপজেলা সহ খুলনা জুড়ে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বাড়িঘর পানিতে তলায় গেছে, দূষিত পানি ভরে যাচ্ছে, রান্না বাড়া করতে পারতেছি না, চুলা টুলা সব ভিজে গেছে। ঘরে কাদা, ছেলে মেয়ে স্কুলে যাতে আসতে পারতেছে না ঠিক মতন, ব্যান চালাতে পারতেছে না। দেশে আগে তো ওরিফার দিয়ে সংসার চলে। শসা লাগাই, কুমড়ো লাগাই, তারপরে লাউ লাগাই, কিচ্ছু করতে পারেন, জলে তলায় গেছে। যাতায়াতের সমস্যা, এধারে সাপকোপ আছে। এদিকে জেলায় মোট 1100 হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত রয়েছে বলে জানায় কৃষি বিভাগ। মৎস্য বিভাগের তথ্য মতে পাইকগাছা উপজেলা ছাড়া অন্য কোথাও হয়নি কোনো ক্ষতি। তবে বিভিন্ন উপজেলা চাষিদের দাবি ডুবেছে ঘের, ভেসে গেছে মাছ। সম্পূর্ণ ভাইসে যাচ্ছে। এই 15-20 লক্ষ টাকারই মানে ড্যামারেজ আমরা করছি। দেনা দেখ হয়ে মাছ ছাড়ছি, সম্পূর্ণ খেসারত। 3.5 মনের ধানি মাছ ফেলানো, সে মাছ সব তলায় বেরোয় গেছে। জলাবদ্ধতায় এমন ক্ষতির কারণ হিসেবে প্রাকৃতিকের চেয়ে মানব সৃষ্ট কারণকেই বেশি দুষছেন স্থানীয় সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা। খুবই কষ্টে আছি আমরা, খুব গরিব মানুষ। এরা অবৈধ মিল কারখানা করে, প্রচুর টাকার মালিকরা আমাদের বাড়ি জুলুম করে। সরকার খালি বলে যে আমরা করতেছি, কিন্তু সেই পরিমাণ কোনো কার্যক্রম হয়নি। আবাসন প্রকল্প যারা তৈরি করেছে তারা যে খালগুলো পানির সরার ব্যবস্থাগুলো রাখে নাই। পাশে ময়ূর নদী থাকা সত্ত্বেও ময়ূর নদীতে অলরেডি আমাদের 10টা গেট রয়েছে, সেখানে পানি সরার ভালো ব্যবস্থা, কিন্তু এই পানিটা সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। 3 দিনে জেলায় মোট 104 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। নির্মাণের 2 বছর না যেতেই ধসে গেছে বাগেরহাটের উপকূল রক্ষা বাঁধ। ফাটল দেখা দিয়েছে 3 কিলোমিটার এলাকা জুড়ে। স্থানীয়দের অভিযোগ, নদী শাসন না করে মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় ধসে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদীতে স্রোত বেশি থাকায় সৃষ্টি হয়েছে ভাঙন। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। ছড়িয়ে ছিটিয়ে আছে ব্লক, নদীতে নেমে গেছে ব্লক সহ নিচের মাটি, কোথাও আবার ধসে পড়েছে বেড়িবাঁধ।
2007 সালের 15 নভেম্বর সুপার সাইক্লোন সিডরের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় জেলা বাগেরহাট। উপকূলবাসীর সুরক্ষায় 2023 সালে মোরেলগঞ্জ থেকে শরণখোলা উপজেলার বগি গাবতলা পর্যন্ত 62 কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। 2 বছর না যেতেই বাঁধের 3 কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে ফাটল। ব্লক ও বাঁধের উপরের মাটির ধসে সৃষ্টি হয়েছে গর্ত। স্থানীয়দের অভিযোগ, মাটির পরিবর্তে বালু ব্যবহার এবং নদী শাসন না করে বাঁধ নির্মাণ করাই হয়েছে এমন ধস। বন্যা আসলে এমন আশা আছে এই বোলাক মনে উল্টাইয়ে ফেলাই দেয়। ভাঙ্গে চুরে সমস্ত সবকিছু চুরমার হয়ে গেছে। স্বর্ণ দিয়ে যদি এই বেড়িবাঁধ বাঁধে আর যদি নদী শাসন না করে তাহলে কোনো তো কিছু কাজ হইবে না। জায়গায় জায়গায় বোলাক উঠে গেছে, মারামত দেওয়ার কথা দেয় নাই। যদি মজবুত করে না দেয় তো আমাকে থাকার কোনো ভরসা নাই। নদীর গভীরতা ও স্রোত বেশি থাকায় ভাঙনের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। প্রায় 60,000 জিও ব্যাগ দিয়ে আমরা ফাঁসিয়াতলা নামক স্থানে কাজ করছি। এছাড়াও জাইকা প্রজেক্টের মাধ্যমে আমরা একটি কাজ হাতে নিয়েছি। অচিরেই ঠিকাদার মাঠে নামবে, সেখানে প্রায় 2 কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার করা হবে। 62 কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণে ব্যয় হয় 242 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট। শরীয়তপুরে ভাঙছে পদ্মা, নদী পাড়ে থাকা বসত ভিটা সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের সংস্কার কাজ। বুধবার দুপুর থেকে বালু ভর্তি ব্যাগ ডাম্পিং শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ক্ষতিগ্রস্ত 200 মিটার বাঁধে প্রায় 80,000 জিও ব্যাগ ফেলার পরিকল্পনা রয়েছে। প্রতিদিন 5,000 ব্যাগ ডাম্পিং করার কথা থাকলেও মঙ্গলবার রাত পর্যন্ত ডাম্পিং করা সম্ভব হয়েছে 2090টি ব্যাগ। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদীর তীরবর্তী বাসিন্দাদের। সংস্কার শেষ না হওয়ায় যশোর খুলনা মহাসড়কের 5 কিলোমিটার সড়কের বেহাল দশা। বড় বড় গর্ত, কাদায় ভরা রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটির কারণে ব্যাহত হচ্ছে নওয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক বাণিজ্য। সড়ক বিভাগের দাবি, পণ্যবাহী ট্রাকগুলো নির্ধারিত ওজনের বেশি বহন করায় দ্রুত নষ্ট হয়ে যায় সড়ক। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। কাদায় ভরা রাস্তায় আটকে আছে পণ্য বোঝাই ট্রাক, দুই পাশে পড়েছে গাড়ির দীর্ঘ সারি। প্রথম দেখায় মনেই হতে পারে গ্রামের রাস্তায় ভুল করে ঢুকে পড়েছে ভারী যানবাহন, কিন্তু না, এটি যশোর খুলনা মহাসড়ক। মহাসড়কটি দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, যশোর নওয়াপাড়া নদী বন্দর, মোংলা বন্দর, ভোমরা স্থলবন্দরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক। 24 ঘন্টায় সড়কটিতে হাজার হাজার পণ্যবাহী ছোট বড় যানবাহন চলাচল করে। 2017 সালে সড়কটি সম্প্রসারণ ও পুনর্নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কয়েক দফা সময় বাড়িয়ে 2023 সালে শেষ হয় কাজ, কিন্তু কিছুদিন যেতেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে যায়। এরপর দীর্ঘ 2 বছর ধরে সংস্কার চললেও কোনো কাজে আসেনি। 3 কিলোমিটার এরকম রাস্তা গর্ত হয়ে গেছে। এই অবস্থায় যাতে আমাদের গাড়ি নিয়ে খুব সমস্যা হয়। 5-7 ফিট এখানে গর্ত হয়ে যাচ্ছে, যার কারণে গাড়ির অ্যাক্সেল ভেঙে গেছে। এখন আমাদের এই সারা বছর এরকম দুর্ভোগ লেগেই আছে। এই রোড দিয়ে যারা হাসপাতালে যায়, ছাত্রছাত্রী স্কুলে সঠিকভাবে যেতে পারে না। ব্যবসায়ীরা বলছেন, সড়কটি সংস্কার শেষ না হওয়ায় নওয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে ভরা মৌসুমে ব্যাহত হচ্ছে সার সরবরাহ। কয়েকটি ট্রাক মাল লোড করে পাঠিয়েছিলাম, সেখানে ডিফারেন্সিয়াল ভেঙে গাড়ির টায়ার পাংচার হয়ে গাড়িগুলো 2-3 দিন পড়ে আছে। ট্রাকগুলো দুর্দশার কারণে ওই লোড দিতে যাচ্ছে না, আমরা সার সরবরাহ করতে পারছি না। সড়ক বিভাগের দাবি, পণ্যবাহী ট্রাকগুলো নির্ধারিত ওজনের বেশি বহন করায় দ্রুত নষ্ট হয়ে যায় সড়ক। রাস্তাটা টিকানোর জন্য আমরা সোলিং এসবিবি কাজ হাতে নিয়েছি। 1 থেকে 1.5 বছর আমাদের ডালাইয়ের কাজগুলো সম্পন্ন হলে এই রাস্তায় আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। সড়ক বিভাগের তথ্য মতে যশোর শহরের পালবাড়ি মোড় থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত মোট 38 কিলোমিটার মহাসড়ক নির্মাণে ইতোমধ্যে ব্যয় হয়েছে 321 কোটি টাকা। নতুন করে আরও 172 কোটি টাকার কাজ চলমান রয়েছে। সময় সংবাদ, যশোর। সব যন্ত্রপাতি থাকলেও জনবল সংকটে চালু করা যাচ্ছে না চুয়াডাঙ্গার সদর হাসপাতালে 10 বেডের আইসিইউ ইউনিট। দীর্ঘ 1 বছর ধরে অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে যন্ত্রগুলো। এতে জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মুমূর্ষু রোগীরা। মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
কোভিড আক্রান্তদের জরুরি সেবা দিতে 2023 সালের জুনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 10 শয্যার আইসিইউ ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এরপর থেকে নিবিড় পরিচর্যা ইউনিটের যন্ত্রগুলো পড়ে আছে হাসপাতালটির 7ম তলার একটি কক্ষে। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে জীবন রক্ষাকারী সরঞ্জামগুলো। আইসিইউ ইউনিট না থাকায় মুমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসার জন্য জরুরিভাবে নিতে হয় খুলনা ও ঢাকায়। এতে ভোগান্তির সঙ্গে বাড়ছে চিকিৎসা ব্যয়, পথেও মৃত্যু হয় অনেক সংকটাপন্ন রোগীর। এদিকে দেশে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় জেলায় বাড়ছে আতঙ্ক। দ্রুত আইসিইউ ইউনিটটি চালুর দাবি তাদের। 10 শয্যা বিশিষ্ট আইসিইউটা রয়েছে, সেটা বিগত 3 বছর 4 বছর যাবত চালু হয়নি। পড়ে থাকা অবস্থায় এই মালামালগুলো নষ্ট হচ্ছে, সেখানে পাখির বাসা বাঁধছে, অনেক মালামাল নষ্ট হয়ে যাচ্ছে, কার্টুনে পড়ে আছে, ইঁদুরে খেয়ে নিচ্ছে। রাজশাহী যাওয়া, ঢাকা যাওয়া অনেক একটা কষ্টদায়ক। আমাদের যাওয়াটা বিরাট, অনেক সিরিয়াস রোগী আছে, অনেক ক্রিটিক্যাল রোগী আছে যেগুলো চুয়াডাঙ্গা থেকে মারা যাচ্ছে। পরিচালনা করার জন্য কোনো লোক বল নেই এবং পর্যাপ্ত ডাক্তার নেই। হাসপাতাল তত্ত্বাবধায়ক বলছেন প্রয়োজনীয় জনবল না থাকায় চালু করা যাচ্ছে না আইসিইউ ইউনিট। আইসিইউতে কোনো লোকবল নাই, সেজন্য আমরা আইসিইউটা এই মুহূর্তে আমরা সেটা সচল করতে পারছি না। তবে সরকার যদি আমাদেরকে লোকবলে সাপোর্ট দেয় তাহলে অবশ্যই আমরা আইসিইউটা পূর্ণদমে চালু করতে সক্ষম হব। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় 1200 থেকে 1500 রোগী। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ জাবলিন। দেশে মোট কৃষকের অর্ধেকের বেশি নারী। এতে দেশের খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি বাড়ছে জিডিপি। অথচ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় কোনো ক্ষেত্রেই তাদের যথাযথ মূল্যায়ন নেই। বিশেষজ্ঞরা বলছেন নারীদের নারী কৃষক হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি নীতিমালাকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা উচিত। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জিডিপিতে নারীদের অংশগ্রহণ অন্তর্ভুক্ত করা সহ স্মার্ট কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনা করছে সরকার, যেখানে নারী কৃষকদের সংকট অনেকাংশেই কমবে। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশাদের প্রতিবেদন। প্রতিনিয়ত গৃহস্থালী কাজের পাশাপাশি সবজি চাষ, পশুপালন, ধান কাটা, ধানের বীজ ছিটানো সহ যাবতীয় সব কাজই করেন কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়নের বেলি বেগম। 1.5 যুগেরও বেশি সময় ধরে কৃষি নির্ভর এসব কাজ করছেন তিনি। পুরুষের সমান পরিশ্রম করেও বেলি বেগম পান না ন্যায্য মজুরি, নেই সামাজিক কিংবা রাষ্ট্রীয় স্বীকৃতিও। পরিবারে বা দেশে অন্য অন্য জায়গা ক্ষেত্রে আমরা মহিলারা কোনো মূল্যায়ন পাই না। সরকারের কাছে আমরা এই মূল্যায়ন চাই, নারীর অধিকার চাই। নারীদের প্রতি যদি ঋণ, কাঠ, ভাতা দেয় তাহলে আমরা নারীরা আরও বড় পর্যায়ে কাজ করতে পারবো। কুড়িগ্রামের বিস্তীর্ণ কৃষি জমিতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন হাজারো নারী কৃষক। এর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবেও পড়ছে তাদের দুর্ভোগ। কখনো অনাবৃষ্টি, আবার কখনো বন্যায় নষ্ট হচ্ছে ফসল, কিন্তু অনেকের বীমা বা বিকল্প আয়ের সুযোগ নেই। পুরুষের ধান কাটতে চাইছে, আমরা চাইছে 1200 টাকা। তারপরে আমরা মহিলা কছি আমরা ধান কেটে দেবো, আমাকে 1000 টাকা দিলে হবে। তারপরে আমরা ধান টান কাটি বাড়িতে নিয়ে যা দিছি, পরে আমাকে 150 টাকা দিছে। সরকার থেকে আমাদেরকে বীজ দেখ, আমরা এই দিয়ে ফলনটা আরো বেশি করতে পারি, কিন্তু আমরা তো পাই না। কৃষি অফিস থেকে ট্রেনিং দিত, সবকিছু শিখে ফসলটা ভালো করতাম। না দিলে কেমনে করি করব। নারীরা শুধু কৃষকই নন, তারা ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। এখন শুধু তাদের প্রয়োজন ন্যায্য মজুরি, প্রাপ্ত সম্মান, কাজের স্বীকৃতি, পাশাপাশি জলবায়ু সহনশীল টেকসই সহায়তা। নারী কৃষকের অবস্থার উন্নতি করতে হলে সরকারের নীতিমালাকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা জরুরি বলে অভিমত বিশেষজ্ঞদের। যারা অগ্রাধিকার পাওয়ার কথা, যারা আসলেই চিহ্নিত হওয়ার কথা, যে নারীদের কথা আমরা বলছি, সেই নারীরা কৃষক হিসেবে এখানে অন্তর্ভুক্তি হওয়াটা গুরুত্বপূর্ণ। নীতিমালাটা নারী বান্ধব করার, মাঠ পর্যায়ে বাস্তবায়নের জায়গায় কাজ করা। গভর্নমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আমাদের নারী কৃষকদেরকে এগিয়ে আনতে হবে, তাদেরকে সুযোগ সৃষ্টি করতে হবে। বিভিন্ন কৃষি কার্ড বা অন্যান্য ক্ষেত্রে নারীদেরকে অন্তর্ভুক্তি করতে হবে। কৃষিখাত বিশেষজ্ঞদের মতে নারী কৃষকের সমস্যা সমাধানে সবচেয়ে জরুরি তাদের সেন্ট্রাল ডেটাবেস তৈরি করা। সেন্ট্রাল ডেটাবেসটা আমরা যদি এনশিওর করতে পারি, তাহলে আমাদের যে কৃষিখাতে কৃষকরা যে চ্যালেঞ্জের মোকাবেলাগুলি করতেছেন, সেই চ্যালেঞ্জগুলো আমাদের জন্য মোকাবেলা করা কিন্তু সহজ হয়ে যাবে। আমাদের খাদ্য নিরাপত্তা কিন্তু ততই কিন্তু শক্তিশালী হবে এবং স্বয়ংসম্পূর্ণ হবে।
এদিকে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, স্মার্ট কৃষি কার্ডের আওতায় জমির মালিক না হলেও কৃষিতে বর্গা দেয়া নারীদের আর্থিক সহায়তার পাশাপাশি জিডিপিতে তাদের অবদান অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। স্মার্ট কৃষি কার্ডটা আরও স্মার্ট হবে এবং এখানে আরও স্পেসিফিক হবে এবং আরও এই সেবার যে পরিসর বা স্কোপ আরও বৃদ্ধি পাবে। জিডিপিতে তাদের অবদানটা নির্দিষ্টকরণ দরকার, তাহলে আরও উৎসাহিত হবে তারা। কৃষি প্রধান বাংলাদেশে নারী কৃষকদের নিয়ে এখনই যথাযথ কর্মপরিকল্পনার পরামর্শ সংশ্লিষ্টদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, কুড়িগ্রাম। জিআই স্বীকৃতি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে সুন্দরবনের মধু ঘিরে সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু মৌসুম শেষে দেখা গেল এবছর আহরণ কমেছে প্রায় 40%। নিরাপত্তা ঝুঁকি, মৌসুমি বৃষ্টির অভাব ও মোয়ালদের অনীহার কারণে এ খাত নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। প্রাকৃতিক নানা পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর সুন্দরবনের মধু গেল এপ্রিলে জিআই স্বীকৃতি প্রাপ্তিতে এ মধু ঘিরে নতুন সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু বাস্তবে সম্ভাবনার পরিবর্তে নিজস্ব পরিচিতি পাওয়া এই মধু ঘিরে দেখা যাচ্ছে শঙ্কা। বন বিভাগের তথ্য বলছে এবছর সুন্দরবন থেকে 207 মেট্রিক টন মধু আহরণ হয়েছে। 2024 সালে এর পরিমাণ ছিল 345 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় 138 টন কম, শতকরা হিসেবে যা 40%। শুধু মধু আহরণ নয়, কমেছে সুন্দরবনে মৌয়ালদের সংখ্যাও। গত বছর যেখানে 5000-এর বেশি মৌয়াল মধু সংগ্রহে গিয়েছিলেন, এবছর তা নেমে এসেছে 4000-এর নিচে। মৌয়ালরা বলছেন জলদস্যুদের অপতৎপরতায় আগ্রহ কমেছে মৌয়ালদের, যার প্রভাব পড়েছে মধু আহরণে। যেখানে মধু হয় সেইখানেই ডাকাত, যার জন্য আমরা ওখানে আর যাইতেও পারি না, মধু সংগ্রহ করতে পারি না। গত বছর গেছিলাম আমাদের এখান থেকে পাস হয়েছিল মনে করেন 24 খান নৌকার, এবছর পাস হয়েছে মাত্র 14 খান নৌকার। প্রতি বছর এপ্রিল ও মে মাসে মধু আহরণের জন্য অনুমোদন দেয়া হয়, তবে এবছর ওই সময়ে কম বৃষ্টিপাতের জন্য মধু কম হয়েছে বলেও মনে করেন মৌয়ালদের কেউ কেউ। জুন জুলাইয়ে মধু বেশি পাওয়া গেলেও এ সময়ে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তা আহরণ করা যাচ্ছে না। এখন বর্ষা হচ্ছে, এখন মধু হচ্ছে বেশি, তেমন তো যাচ্ছে পাশ বন্ধ উদারে ডাকাইতে যাব। একটা মাছ যদি দেয় তাহলে আমাদের এই মৌয়ালরা একটু কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে। মৌয়ালদের নিরাপত্তায় বন বিভাগের আরও তৎপরতা বাড়ানোর পাশাপাশি মধু কমার প্রাকৃতিক কারণ নিয়ে গবেষণা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের প্রজাতিগুলোর ফ্লাওয়ারিং এর কি অবস্থা, এটা একটা আমার মনে হয় গবেষণার দাবি রাখে, কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের যে সিজনাল যেই পরিক্রমা ফলো করার কথা সেটা এখন ফলো করছে না। আর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সংকট সমাধানে প্রক্রিয়া শুরু করেছে বন বিভাগ। হতে পারে ডাকাতদের কারণে কিছুটা তারা বিমুখ হয়েছেন, উৎপাদন আদৌ প্রাকৃতিকভাবে কমে গেল কিনা, এর আর কোনো কারণ রয়েছে কিনা, কিছু কিছু ফ্যাক্টরস থাকতেও পারে, সেগুলোর জন্য আসলে রিসার্চের প্রয়োজন। চলতি মৌসুমে সংগৃহীত 207 মেট্রিক টন মধুর মধ্যে পশ্চিম বন বিভাগ থেকে 142.8 এবং পূর্ব বন বিভাগ থেকে 64.7 মেট্রিক টন মধু পাওয়া গেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। 17 কোটি 23 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছে। বুধবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে দুটি মামলা করা হয়। কেসিসির মেয়র এবং বাগেরহাট 3 আসনের সাবেক সংসদ সদস্য থাকাকালে তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 15 কোটি 57 লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করেন সংস্থাটির সহকারী পরিচালক রকিবুল ইসলাম। এই সঙ্গে আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার উপমন্ত্রী ও সংসদ সদস্য থাকাকালে জ্ঞাত আয় বহির্ভূত 1 কোটি 66 লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনে অপর মামলাটি করেন দুদকের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। বাগেরহাটে ইঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিতে ডাকাতির ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া মালামাল। বুধবার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ধার হওয়া মালামালের বাজার মূল্য 1 কোটি 2 হাজার টাকা। আটক আসামিদের মধ্যে 5 জন সরাসরি ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনালের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার পরিদর্শনকালে তিনি
এনসিটি 2 জেটি এলাকায় কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম, অ্যাপ্রিস পয়েন্টে কন্টেনার এক্সামিন কার্যক্রম এবং সিটিএমএস ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি এনসিটিতে কর্মরত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কর্মকর্তা ও সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে বন্দরের কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের ওড়িশায় বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে 444 জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে আটক কেন্দ্রে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে 265 জনকে অস্থায়ীভাবে নির্মিত সুরভি কল্যাণ মন্দিরে রাখা হয়েছে। রাজ্যটিতে বৈধ নথিপত্র ছাড়া বসবাসকারী ব্যক্তিদের ধরতে পুলিশ বেশ কিছুদিন ধরে অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন এই জেলায় শ্রমিক, রাজমিস্ত্রি ও ফেরিওয়ালার কাজ করতেন। তবে ভারতীয় নাগরিকত্বের যথাযথ নথি পেশ করতে না পারলে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে বলে জানায় স্থানীয় পুলিশ। যুক্তরাষ্ট্রের সরকারি চাকরি থেকে কর্মী ছাঁটাই পরিকল্পনায় আরেক ধাপ এগোলো ট্রাম্প প্রশাসন। সর্বোচ্চ আদালতের রায়ে নির্বাহী আদেশের বৈধতা মেলায় নতুন করে শুরু হতে পারে বড় পরিসরের ছাঁটাই প্রক্রিয়া। বিষয়টিকে প্রশাসনের একটি নীতিগত অগ্রগতি হিসেবে দেখা হলেও সংশ্লিষ্টরা বলছেন এতে চাকরি হারাতে পারেন হাজারো মার্কিন নাগরিক। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের ডজন খানেক দপ্তরে জনবল কমানোর পরিকল্পনা নেওয়া হয়। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য, অর্থসহ কয়েকটি মন্ত্রণালয় এই পরিকল্পনার আওতায় ছিল। তবে গেল মে মাসে ক্যালিফোর্নিয়ার একটি আদালত ট্রাম্পের ছাঁটাই পরিকল্পনায় সাময়িক নিষেধাজ্ঞা দিলে বিষয়টি ঝুলে যায়। তবে এবার মার্কিন প্রেসিডেন্টের পক্ষে রায় দিলেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। এক সংক্ষিপ্ত আদেশে সুপ্রিম কোর্ট জানান ট্রাম্প আইনের সীমা অতিক্রম করেননি। প্রেসিডেন্ট মার্কিন কংগ্রেসের পরামর্শ ছাড়াই দপ্তর পুনর্গঠনের নির্দেশ দিতে পারেন না, আগের এমন যুক্তি গ্রহণ করেননি সর্বোচ্চ আদালত। যদিও কোন সংস্থা থেকে কর্মী ছাঁটাই করা যাবে, কত সংখ্যক কর্মী ছাঁটাই করা হতে পারে, সুপ্রিম কোর্ট এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি। তবে আগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় চাকরি হারানোর আশঙ্কা আরও বেড়েছে। আদালতের রায়কে প্রেসিডেন্টের বিজয় বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। বলেছে এটি সরকারি খাতের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়। তবে কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন আদালতের রায় পেলেও এখনই ছাঁটাই কার্যক্রম শুরু করা যাবে না। আইনি জটিলতা, ইউনিয়ন বিরোধিতা এবং সিভিল সার্ভিস সুরক্ষা বিষয়ক বাধাগুলো ছাঁটাইয়ের সময় ও পরিধি নির্ধারণ করবে। যদিও বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দফতর এরই মধ্যে প্রায় 2000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। মার্কিন সুপ্রিম কোর্টের রায় নিয়ে সতর্ক বার্তা দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের মতে এই সিদ্ধান্তে বড় পরিসরে কর্মী ছাঁটাই ও সরকারি কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইতিহাসের ভয়াবহ দাবদাহে মাত্র 10 দিনে ইউরোপ জুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় 2300 জন। নতুন এক গবেষণায় দেখা গেছে এর মধ্যে অন্তত 1500 জনের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত। ইউরোপের 12টি শহর ঘিরে করা এই গবেষণায় বলা হয় মানবসৃষ্ট দূষণের কারণে তাপমাত্রা বেড়েছে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিগত কয়েকদিন ধরে ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রার পারদ যেন নামছেই না। গরমে দুর্বিষহ সময় পার করছেন স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালির বিভিন্ন শহরের বাসিন্দারা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহে ইউরোপের 12টি বড় শহরে প্রাণ হারিয়েছেন আনুমানিক 2300 জন। নতুন এক গবেষণা অনুযায়ী এর মধ্যে অন্তত 1500 জনের মৃত্যু সরাসরি মানুষ সৃষ্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত। গবেষণায় অংশ নেন যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের 5টি প্রতিষ্ঠানের জলবায়ু বিশেষজ্ঞরা। গবেষকরা জানান যদি কার্বন নির্গমন ও জীবাশ্ম জ্বালানি পোড়ানো না হতো তবে এই দাবদাহ 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা থাকতে পারত। বিশেষজ্ঞরা জানান তাপপ্রবাহ সবচেয়ে বেশি ক্ষতি করে শিশু, প্রবীণ, অসুস্থ ও খোলা আকাশের নিচে কাজ করা মানুষদের। শহরগুলোর পিচঢালা রাস্তায় তাপ শোষণ করে নেয়, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। এই গবেষণার মৃত্যুর তথ্য ও স্বাস্থ্য মডেল ব্যবহার করে আসল প্রাণহানির পরিমাণের হিসাব করা হয়। কারণ বাস্তব পরিস্থিতিতে তাপপ্রবাহজনিত মৃত্যুর অনেকটাই চুপিসারে বাসা বা হাসপাতালে ঘটে থাকে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস জলবায়ু গবেষণা সংস্থা জানায় 2025 সালের জুন ছিল বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উষ্ণতম জুন, আর পশ্চিম ইউরোপের ইতিহাসে এটি ছিল সর্বাধিক উষ্ণতম। সাইলেন্ট কিলার নামে পরিচিত এই দাবদাহ মোকাবেলায় ইউরোপের প্রস্তুতি এখনও যথেষ্ট নয় বলে মনে করছেন গবেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আল আইনে বাংলাদেশ সমিতির কার্যালয়ে কনসুলার সার্ভিস চালু করেছে বাংলাদেশ দূতাবাস। সপ্তাহে প্রতি শনিবার 7 থেকে 800 প্রবাসী বাংলাদেশি নিয়মিত এই সেবা গ্রহণ করে থাকেন। শুধু তাই নয়, সময় এবং অর্থ বাঁচাতে সকল ডকুমেন্টস কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে প্রবাসীদের নিজ নিজ কর্মস্থলে। শিবলি আল সাদিকের 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আজ। সংযুক্ত আরব আমিরাতের সমৃদ্ধ শহর আল আইন। শহরটিতে প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। আগে কনসুলার সার্ভিস গ্রহণের জন্য 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হতো আবুধাবিতে। এক্ষেত্রে সময় এবং অর্থ ব্যয় হতো অনেক বেশি। সমস্যার সমাধানে এবার তাই আল আইন শহরেই কার্যালয় স্থাপন করে দূতাবাসের সহায়তায় কনসুলার সার্ভিস শুরু করেছে আবুধাবি বাংলাদেশ সমিতি। প্রতি শনিবার প্রায় 7 থেকে 800 প্রবাসী এই সেবা গ্রহণ করে থাকেন। বাংলাদেশে এমবাসির একটা সংক্ষিপ্ত রূপ আপনি এটা বলতে পারেন। এমবাসিতে যে ধরনের কনসুলার সুবিধাগুলি দেওয়া হয় তার সবগুলি এখানে আছে। যেমন তাদের এমআরপি করা, তাদের ই পাসপোর্ট করা, তাদের জন্ম নিবন্ধন, এনআইডি, এমনকি আমাদের লেবার উইং থেকে যারা আসেন এখানে তাদের প্রবাসী কল্যাণ কার্ড এবং অন্যান্য যে ফ্যাসিলিটিগুলি আমাদের দেওয়ার কথা উন্নতি থেকে আমরা সবগুলি এখানে দেবার চেষ্টা করি। যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ না হয়, যতক্ষণ না পর্যন্ত মানুষের সিরিয়াল শেষ না হয়, আমরা এমন একটা দিন গেছে রাত্রে 11:30 বাজে এখানে আমরা ই পাসপোর্ট কার্যকলাপ সমাপ্ত করলাম। কার্যালয়ে ই পাসপোর্ট, এমআরপি, জন্ম নিবন্ধন, প্রবাসী কল্যাণ কার্ড, এনআইডি কার্ড সহ দেয়া হয় বিভিন্ন সেবা। সেবা গ্রহীতাদের জন্য খোলা হয়েছে অস্থায়ী রেস্টুরেন্টেরও। হাতের কাছে একসঙ্গে সব ধরনের সেবা পেয়ে খুশি প্রবাসীরা। আলাইনে আমরা এখানে কাজ করি, আমার জন্য খুবই সময় বেঁচে যাইতেছে। এখন কি হয়রানিটা কম হচ্ছে, আমাদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে। যদি সপ্তাহে 2 দিন বা 3 দিন করা যেত তাহলে আরো ভালো হতো। ওরা এত খুশি হয়, অনেক সময় তো আমাদেরকে আপ্যায়ন করতে বসে থাকে। কনসুলার সেবাকে আরো গতিশীল করতে আরব আমিরাতের একটি স্বনামধন্য কুরিয়ার কোম্পানিকে পাসপোর্ট ডেলিভারির দায়িত্ব দেওয়া হয়েছে। মাত্র 15 দিরহামে নিজ কর্মস্থলে পৌঁছে দেওয়া হয় পাসপোর্ট। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নতুন করে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মালদ্বীপে যাওয়ার আগে কয়েকটি বিষয়ে যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশন। ভিসা ও কাজের ধরন, বেতন ও থাকা খাওয়ার সুযোগ সুবিধা এবং নিয়োগকর্তার স্বাক্ষরিত চুক্তির পত্র সঠিকভাবে যাচাই বাছাই করতে বলা হয়েছে। না হলে মালদ্বীপে গিয়ে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও এক নির্দেশনায় জানায় হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। মালদ্বীপে লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। শ্রমে, ঘামে ভাগ্যের চাকা ঘুরিয়ে ভালো আয়ের আশায় বছরের পর বছর দেশটিতে পাড়ি জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু বর্তমানে ভালো নেই দেশটিতে যাওয়া নতুন প্রবাসীরা। বিশেষ করে উন্মুক্ত ভিসায় যারা যান তারাই নানা সমস্যায় জর্জরিত। এই প্রবাসীদের মধ্যে কেউ কেউ কাজ পেলেও অনেকে আবার কাজ ও বৈধ মালিকানা পাচ্ছেন না। তাছাড়া নির্ধারিত সময়েও কাঙ্ক্ষিত কাজ না পেয়ে চরম হতাশায় ভুগছেন অসংখ্য প্রবাসী। এই কারণেই বাংলাদেশ থেকে নতুন করে মালদ্বীপে যাওয়ার আগে সবকিছু যাচাই বাছাই করে দেশটিতে ঢোকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশন। নির্দেশনায় হাইকমিশন আরও জানায়, নতুন চাকরি প্রত্যাশীদের মালদ্বীপ প্রবেশের আগে অবশ্যই জেনে নেওয়া উচিত যে প্রতিষ্ঠানে যাবেন সেখানে পর্যাপ্ত কর্মসংস্থান আছে কিনা, বেতন, থাকা ও খাওয়ার ব্যবস্থা কেমন হবে এবং নিয়োগকর্তার স্বাক্ষরিত চুক্তিপত্র সঠিক কিনা। এসব বিষয় না জানলেও অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন বলে নির্দেশনায় সতর্ক করা হয়। অনেকদিন ধরে কাজ পাচ্ছেন না এমন বহু প্রবাসী কাজের সন্ধানে ফোন করেন। নতুন করে যারাই আসতে চান তাদের দেখে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মত বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। এজেন্সির মাধ্যমে এসে এখানে কাজ পাইতেছে না, আমাদের বিভ্রান্ত করতে আছে, ভাই কাজ দেন। বিভিন্ন লোকের সমস্যা হইতেছে এবং পুলিশ এর মধ্যে আবার অ্যারেস্টও করতেছে, করে আবার দেশে রিটার্ন পাঠাইতেছে। তো এইটাতে আমাদের আর্থিক এবং আমার দেশের দুর্নাম হইতেছে। হাই কমিশনার যদি অথরাইজ দেয় সেই বিষয়ে আপনারা আসবেন, সেই বিষয়ে যদি না আসেন তাহলে সমস্যা পড়বেন। যারা আসবেন নিজ নিজ কোম্পানিতে কাজ করবেন, কোম্পানি ছেড়ে কোথাও যাবেন না, কোম্পানি ছাড়া আপনারা কেউ আসবেন না। বাসস্থান, তাদের বেতনাদি, তাদের যাবতীয় সুবিধা
দিয়ে একটু ভালো করে দেখে শুনে আসার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। বাংলাদেশ থেকে সবকিছু নিশ্চিত করে মালদ্বীপে প্রবেশের পরামর্শ বাংলাদেশ হাই কমিশনের। কারো মুখের কথায় কোনো কিছু বিশ্বাস করে কিন্তু এখানে আসা যাবে না। আপনাকে যেই ওয়ার্ক পারমিটটি দেওয়া হবে সেখানে যেই সুযোগ সুবিধা বেতন লেখা থাকবে সেটি কিন্তু আপনি পাবেন। আমরা কোনোভাবেই চাই না যে যারা এখানে কাজে আসবেন তারা কোনোভাবেই যে ফিরে যাবেন। নতুন কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েও কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে মালদ্বীপে বিভিন্ন ভিসায় নিয়ে প্রতারিত করছেন অনেকে। এ ধরনের কর্মকাণ্ডে মালদ্বীপ বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। শ্রমিকদের সঙ্গে প্রতারণার অভিযোগে কুয়েতের প্রথম সারির কোম্পানি ওয়েল আল নাসিফের বিরুদ্ধে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে প্রবাসীদের এই কোম্পানির সঙ্গে ভিসা সংক্রান্ত কোনো লেনদেনে জড়িত না হওয়ার অনুরোধ জানানো হয়। প্রবাসী শ্রমিকদের ন্যায্য পাওনা প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করা কোম্পানির বিরুদ্ধে দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে প্রথম সারির কোম্পানি ওয়েল আল নাসিফের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে চুক্তি ভঙ্গ, অবৈধভাবে টাকা আদায় এবং হঠাৎ করে ছাঁটাইয়ের অভিযোগ যায় বাংলাদেশ দূতাবাসে। অভিযোগে বলা হয় 2022 সালের নভেম্বরে বাংলাদেশ থেকে শত শত কর্মী এনে কুয়েতের আল জাহরা হাসপাতালে কাজ দেয় প্রতিষ্ঠানটি। 3 বছরের চুক্তি থাকলেও 1 বছরের মধ্যেই সে চুক্তি শেষ করে নতুন কাজে বদলির সময় কোম্পানি প্রত্যেকের কাছ থেকে আদায় করে 360 কুয়েতি দিনার। 830 জন বাংলাদেশি কর্মীকে ছাঁটাই করে তাদের জায়গায় ভিসা দিয়ে নতুন কর্মী নিয়োগের চেষ্টা চালায় ওয়েল আল নাসিফ। এছাড়া 150 জনের রেসিডেন্সি বাতিল করে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগও নেওয়া হয়। আইনের আশ্রয় নিচ্ছি, সেখানে 2-3 বছর ঘোরার পরে এরপরে আমরা হাওয়াল হচ্ছি বা অনেক ক্ষেত্রে হাওয়াল হচ্ছে না, কোম্পানি ইনহাস লিখে দিয়ে রাখছে, দেশে পাঠিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের এম্বাসি যে কাজটা করছে খুবই সুন্দর, খুব ভালো হয়েছে। এরপর বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনায় বসে, যদিও সব অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানটি। এরপর বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ওয়েল আল নাসিফ কোম্পানির পক্ষে নতুন কোনো ওয়ার্ক পারমিট বা বহির্গমন ছাড়পত্র না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বর্তমানে দূতাবাসের পক্ষ থেকেও কোম্পানির নিয়োগপত্র সত্যায়ন বন্ধ রাখা হয়েছে এবং প্রবাসীদের এই কোম্পানির সঙ্গে ভিসা সংক্রান্ত কোনো লেনদেনে জড়িত না হওয়ার অনুরোধ জানানো হয়। প্রতিষ্ঠানটির সঙ্গে প্রবাসীদের ভিসা সংক্রান্ত কোনো লেনদেন থেকে বিরত থাকার পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। যে কোনো কোম্পানি যদি বাংলাদেশি শ্রমিকদের স্বার্থবিরোধী এবং আইন বিরোধী কোনো কাজ করে, সেই কোম্পানির বিরুদ্ধে দূতাবাসের পক্ষ থেকে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করছি এবং এটা জারি থাকবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকদের শোষণ, নির্যাতন এবং শ্রম আইনের লঙ্ঘন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রবাসী শ্রমিকদের ন্যায্য পাওনা প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করা কোম্পানির বিরুদ্ধে দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। সুইডেনের প্রাচীন গোটল্যান্ড দ্বীপে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় আইসক্রিমের দোকান, যেখানে 365-টির বেশি ভিন্ন স্বাদের আইসক্রিম পাওয়া যায়। প্রতিদিন 6 থেকে 7 হাজার মানুষ আইসক্রিম খেতে যান সেখানে। গোটল্যান্ড থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। ঐতিহ্যে ভরা এক প্রাচীন দ্বীপ সুইডেনের গোটল্যান্ড, যেখানে রয়েছে হাজার বছরের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য। তবে এর বাইরেও এই দ্বীপটির আরেকটি বিশেষ দিক হলো এখানে রয়েছে গ্লস ম্যাগাজিনের আইসক্রিম শপ, যেটি ইউরোপের সবচেয়ে বড় আইসক্রিমের দোকান, যেখানে ভ্যানিলা, চকলেট কিংবা ম্যাঙ্গো ছাড়াও রয়েছে এমন ভিন্ন স্বাদের আইসক্রিম যা অবাক করে সেখানকার দর্শনার্থী ও পর্যটকদের। কোকাকোলা, রেডবুল, রসুন, অলিভ অয়েল, লিকারিশ, এমনকি চিলি চকলেট সহ ভিন্ন স্বাদের আইসক্রিম আছে এখানে। শুরুতে 140টি স্বাদের আইসক্রিম নিয়ে শুরু করা এই শপ মানুষের চাহিদা অনুযায়ী বর্তমানে তৈরি করছে 365টির বেশি ভিন্ন স্বাদের আইসক্রিম। যে কোনো উৎসব বা চাহিদা অনুযায়ী সময়ে সময়ে ফ্লেভার পরিবর্তন করা হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আইসক্রিমের দোকানে। আমাদের কাছে প্রায় 365টি ফ্লেভার আছে। এখানে প্রতিদিন প্রায় 6 থেকে 7 হাজার মানুষ আসেন। ভিন্নধর্মী আইসক্রিমগুলোর স্বাদ উপভোগ করতে সুইডেন ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্লস ম্যাগাজিনের আইসক্রিম শপে আসেন হাজারো মানুষ। গ্রীষ্মে প্রতিদিন 6 থেকে 7 হাজার দর্শনার্থী ভিড় করেন এই আইসক্রিম শপে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। পরিচিত মুখ, দেশীয় খাবার ও গ্রামীণ মেলায় মেতে ওঠেন ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পাহাড়, বন আর নদীর কোল ঘেঁষে দিনভর আনন্দ উৎসবের বনভোজন। প্রবাসে থেকেও দেশকে অনুভবের এই আয়োজন বাংলাদেশ কমিউনিটির সংগঠন ছায়াতরের উদ্যোগে।
ফিনল্যান্ড থেকে বিস্তারিত মহিউদ্দিন মথুর রিপোর্টে। সবুজ অরণ্য পেরিয়ে পাথুরে পাহাড় ঘেরা আঁকাবাঁকা পথ ধরে যাত্রা, অপরূপে দৃশ্য চোখে দেখা আর অনুভব করার চেয়ে ক্যামেরার লেন্সে তুলে ধরা দুরূহ। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি ছাড়িয়ে শান্ত নিবিড় প্রকৃতির কোল সাউবোতে পৌঁছাতেই বৈরী আবহাওয়া, তবুও অন্যরকম আনন্দ। এই আয়োজনটা এক ভিন্ন দিনের ভিন্ন স্বাদের বনভোজনের। দিনব্যাপী নানা আয়োজন, বনের ভিতর যে যার মতো ঘুরেছেন, কেউ বড়শি দিয়ে মাছ ধরছেন, কেউ বা চড়েছেন নৌকায়। শিশুদের বালিশ খেলা দিয়ে শুরু, নারীরা মেতে ওঠেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুলটোকা ও বল ছুঁড়ে মারার খেলায়, আর পুরুষদের বৃত্তবলের খেলায় বয়স ভুলে যেন হারিয়ে যান শৈশব কৈশোরে। এখানে এসে আমি খুবই আনন্দিত, সকল বাঙালিদের সাথে একত্রিত হয়ে পিকনিকে বিভিন্ন খেলাধুলা অংশগ্রহণ করে এবং খাওয়া দাওয়া করে অনেক মজা করেছি। খুবই ভালো লাগছে, সবার সাথে দেখা হয়েছে, সবার সাথে মিশছি। অনেক বাংলাদেশি মানুষরা একসাথে মিলিত হয়েছে এবং বাচ্চাদের জন্য অনেক খেলার আয়োজন ছিল, মোটামুটি বাচ্চারাও বেশি খুশি হয়েছে। বনে ভোজন শেষে বিকেলে বাঙালির ঐতিহ্যবাহী ঠোঙ্গায় ভরে মুড়ি চানাচুর মাখার স্বাদ আর বাংলার রসগোল্লা, এরপর রেফেল ড্র। সব মিলিয়ে প্রবাস জীবনে একদিনের জন্য হলেও দেশের সেই চেনা উৎসবে ফেরা। আয়োজনটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা যে বাঙালি কমিউনিটি এটাকে একত্রিত করা, শহর জীবনের কর্মব্যস্ততা থেকে এখানে মুক্তির জন্য, একটু প্রশান্তির জন্য এখানে আসছি। আজকের এই আয়োজনে আমাদের হেলসিঙ্কির সমস্ত মানুষজন এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার কারণে এবং সবাই এসে আমাদের অনুষ্ঠানকে এই প্রাণবন্ত করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিনল্যান্ডে বাংলাদেশি 9 জন বন্ধু মিলে গড়ে তোলেন সামাজিক সংগঠন ছায়াতরে। তাদের আয়োজনে 500-র বেশি প্রবাসী বাংলাদেশির এই সমাগম। ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির শিক্ষার্থী কিংবা কর্মজীবী যারা আছেন, তাদের একঘেয়েমিয়ে কাটিয়ে ওঠার জন্য এই বনভোজনের আয়োজন। দিনব্যাপী চলে উৎসব উদ্দীপনা, আর সবশেষে বাংলাদেশ কমিউনিটির মিলন মেলা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ওয়ানডে নিয়ে কাটা ছেঁড়ার আগে টি-20 সিরিজে মাঠে নামতে হচ্ছে টাইগারদের। আগের ব্যর্থতা ভুলে ভালো শুরুর প্রত্যাশা টাইগার অধিনায়ক লিটন দাসের। বোলিং বৈচিত্র্যের কারণে সংক্ষিপ্ত সংস্করণেও লঙ্কানদের ফেভারিট মানছেন লিটন, জবাব দিলেন নিজের ওয়ানডে ব্যাটিং দিয়েও। অন্যদিকে স্পোর্টিং উইকেট প্রত্যাশা স্বাগতিকদের, তারাও মুখিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করতে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে তারেক হাসান শিবলের রিপোর্ট। টি-20 সিরিজ পূর্ব সংবাদ সম্মেলন হলেও অধিনায়ক লিটন দাসকে জবাবদিহিতার মুখে পড়তে হয়েছে ওয়ানডে ব্যাটিং নিয়ে। কিভাবে দলে আসলেন, এসেও যে ব্যর্থ হলেন। তবে শর্টার ফরম্যাটের অধিনায়ক কোনো ভনিতা না করেই অকপটে স্বীকার করলেন ব্যর্থতা। চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু কেন যেন হয়ে উঠছে না। যে কোনো জায়গায় খেললে আমি চেষ্টা করি 100% দেওয়ার। আমি চেষ্টাই করতে পারবো। আমি এটা আগেও অনেকবার বলেছি যে আমি আমার চেষ্টা, আমি যেমন প্র্যাকটিসও করি, আমি সেম চেষ্টাও মাঠে করি। অনেক সময় হয়তো বা ফেলিয়ার চলে আসে, সাকসেস রেটটা খুব একটা আসে না। টেস্ট ওয়ানডে দুটো সিরিজই স্বাগতিকদের পকেটে। লঙ্কানরা একরকম আধিপত্যই দেখিয়েছে ওয়ানডে সিরিজে। এমন দুই সিরিজের পর টি-20তে কোন দল থাকছে এগিয়ে, টাইগার অধিনায়ক অবশ্য তার ব্যাখ্যা দিলেন। টি-20 ফরম্যাটটা এমন, আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন, আপনার 2-3টা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে, আপনি ম্যাচ বের করে নিতে পারবেন। বাট অবভিয়াসলি যেটা বললাম যে তারা হোম কন্ডিশনে বেটার সাইড, বিকজ তাদের হাতে খেলার অভিজ্ঞতা আছে এই গ্রাউন্ডে খুব বেশি। লঙ্কানরাও অনুশীলন করেছে লম্বা সময়। তাদের প্রধান অস্ত্র হাসারাঙ্গা সিরিজ থেকে ছিটকে গেছেন। কিছুটা চিন্তার ভাঁজ মাস্টার মাইন্ড সনাথ জয়সূরিয়ার কপালে। তবে পুরোটা সময় উইকেটটাই যেন পর্যবেক্ষণ করলেন এই লিজেন্ড। জয়টা যে চাইছে তারাও। হাসারাঙ্গার শূন্যতা আমাদের অবশ্যই ভোগাবে। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে পেশাদার ক্রিকেটে আমাদের সবকিছু মানিয়ে নিতে হয়। দলে যারা আছে তারা সেটা পূরণে ভূমিকা রাখবে। স্পোর্টিং উইকেট থাকবে আশা করছি। মাঠে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। প্রথম ম্যাচের জয় খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ বাই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করতে চাই। এবছর বাংলাদেশ দল খেলেছে দুটি টি-20 সিরিজ। ইউএই এবং পাকিস্তানের বিপক্ষে দুটো সিরিজই হেরেছে লাল সবুজ। টেস্ট ওয়ানডে শেষ, শান্ত মিরাজের হাত ধরে আশার আলো লঙ্কায় খুঁজে পায়নি বাংলাদেশ। শেষ ভরসা টি-20, নতুন ক্যাপ্টেন লিটন দাস। তিনি পারবেন কি লঙ্কায় একটা সিরিজ উপহার দিতে? ক্যান্ডি থেকে তারেক হাসান শিবুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।
পর্যাপ্ত আন্তর্জাতিক মানের ক্রিকেটার না থাকা, ধারাবাহিক পারফর্মারের অভাব, দায়িত্বশীল ব্যাটারদের কাছ থেকে রান না পাওয়ায় ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটনকে 4-এ খেলানো ভুল ছিল, ব্যর্থতার দায় নিয়েছেন নিজের কাঁধেও। মোসাদ্দেককে নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে তারিক হাসান শিবুলের আরেকটি রিপোর্ট। এক একটা সিরিজ যায় আর রচিত হয় টাইগারদের ব্যর্থতার গল্প। নখদন্তহীন ব্যাটিংয়ে পরাজয়ের পাল্লাটা ভারী করে সমালোচনায় বাক্সবন্দী বাংলাদেশের ক্রিকেট। ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়া, বড় ইনিংস খেলতে না পারা কিংবা প্রতিপক্ষের সামনে বারবার অসহায়ত্ব দেখিয়েছে টাইগাররা। জয় পরাজয় ছাপিয়ে লড়াই করতেই যে ভুলে গেছে দল। প্রথম ওয়ানডেতে প্রায় 15 ওভার আগে অল আউট হয় বাংলাদেশ, যার কারণ ব্যাখ্যায় দেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটারের অভাব দেখছেন গাজী আশরাফ হোসেন লিপু। এখানে ফুল স্টপ টানা ঠিক হবে না, তবে এই সিরিজে আমার মনে হয় যে এটাই ফলাফল। তো এই সিরিজে আমাদের ব্যাটাররা ভালো করতে পারেনি। আপনাকে তো একটা ল অফ অ্যাভারেজ হিসাব করতে হবে, তো সেই ল অফ অ্যাভারেজ হিসাব করলে আসলে তারা সেভাবেই দলে আবার চলে আসে। তবে আমাদের হাতে যদি কম্পিট করার মতো অনেক বেশি অপশনস থাকতো, তাহলে নিশ্চয়ই আমরা সেদিকে ধাবিত হতাম। ম্যান ইন ফর্ম অ্যান্ড দলের যা চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় বেশ পিছিয়ে ছিলাম। ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গ আসলেই আসে লিটন দাসের নাম। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকলেও হুট করেই শ্রীলঙ্কা সিরিজে ডাক পেয়ে প্রথম ম্যাচে করেন 0। এরপর আবারও বাদ। লিটনের ব্যর্থতার দায় নিলেন প্রধান নির্বাচক নিজেই। মুশফিক রিয়াদরা সরে যাওয়াতে মাঝখানে একটা কিন্তু অভিজ্ঞতার বিশাল একটা ঘাটতি হয়েছে। তো সেই জায়গাতে লিটন দাস অলরেডি 90 ম্যাচ খেলার প্লেয়ার ছিল, এক্সপেকটেশন ছিল, তিনি সেই প্রস্তুতি নিয়েছেন এবং টেস্ট ম্যাচে তিনি থাকার কারণে এবং টি-20তে তিনি দলনায়ক থাকার কারণে সেখানে আমরা অনেক বেশি একটু বিবেচনায় রেখেছিলাম যে এইটা একটা কামব্যাকের ম্যাচ হতে পারে এবং মিড অর্ডারকে ঘিরেই লিটন দাসকে ঘিরে আমরা দলটাকে সাজিয়েছিলাম। তো এই জায়গায় যার পর আস্থা রেখেছিলাম, আস্থা না রাখতে মানে প্রতিদান না পেলে আমাদের প্রসেস নিয়েও কথা উঠতে পারে যে ভরসা আমরা রাখতে পেরেছিলাম, আসলে সেই জায়গাটা ঠিক আকাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি। মিরাজ থাকলে মোসাদ্দেকের সুযোগ নেই। গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করে সমালোচনার জন্ম দেন গাজী আশরাফ হোসেন লিপু। অনাকাঙ্ক্ষিত সেই মন্তব্যের জন্য মোসাদ্দেকের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচক। আমি 3টা শব্দ ভুল করেছি, বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স। এই 3টা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল। তো আমি ভিডিও রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। 2 দিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই মোসাদ্দেকের, অ্যান্ড আই সেড সরি টু যে এটা আসলে সব আই ডিডন্ট মিন ইট। তবে ওয়ানডের খারাপ সময় কাটিয়ে টি-20তে ভালো করবে বাংলাদেশ। সাইফুদ্দিনের অন্তর্ভুক্তি দলকে আরও শক্ত করবে বলেও মত তার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ক্যান্ডি, শ্রীলঙ্কা। পুরনো ব্র্যান্ড ভ্যালু ফিরে পেতে একজন ক্রিকেট তারকার খোঁজে বিসিবি। সাকিব মাশরাফি পরবর্তী সময়ে আইকনের অভাব বেশ ভালোভাবেই ভোগাচ্ছে ক্রিকেট বোর্ডকে। আরও একটা সিরিজে ব্যর্থতার পর ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি পরিচালক আকরাম খান। অজানা কারণে ক্রিকেটাররা চাপে আছে বলে মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার। ক্রিকেটে বাংলাদেশ মিডিওকার অ্যাভারেজ, এমন কঠিন সত্য আগেই মেনে নিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তারপরও সাম্প্রতিক সময়ের ভরাডুবি সামর্থ্যের চেয়ে প্রশ্ন তুলছে বেশি ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে। সিরিজ চলাকালীন অধিনায়ক পরিবর্তন, নেতৃত্ব ছাড়ার মতো ঘটনা সে অস্থিরতার বড় প্রমাণ। মাঠের পারফরমেন্সেও প্রভাব পড়ছে। ড্রেসিং রুম যে স্থিতিশীল নয় সে কথা স্বীকার করলেন বিসিবি পরিচালক নিজেই। প্লেয়াররা অতিরিক্ত প্রেসারে থাকে, আমি কিসের জন্য প্রেসারে থাকে এটা আমি জানি না, বাট আপনি যদি বেশি প্রেসারে থাকেন তো আপনি তো আপনার নর্মাল ক্রিকেট খেলতে পারবেন না। কিছু অ্যাটিটিউডও আছে যেগুলো মনে করেন যে আপনার টিমের মধ্যে এফেক্ট করে, যে আপনার কেউ রান আউট হয়ে এমন অ্যাটিটিউড করছে যেটা, তো এখানে কিন্তু আপনার কেউ বেস্ট প্লেয়ার না, সবাই যারা খেলে সবাই কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার। সো এইসব এইসব কিন্তু আপনার করলে আপনার টিম কিন্তু আপনার ডে বাই ডে কিন্তু নেগেটিভ দিকেই যাচ্ছে। পারফরমেন্সের অধপতন এমন জায়গায় নেমেছে যে পৃষ্ঠপোষকদের আগ্রহেও ভাটা পড়েছে। কদিন বাদেই পাকিস্তান সিরিজ কারা সম্প্রচার করবে তা এখনো খুঁজে পায়নি বিসিবি। দর্শকদের আগ্রহ কমছে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলাকে ঘিরে। ক্রিকেট বোর্ডও এসব টের পাচ্ছে।
খোঁজ একজন আইকন ক্রিকেটারের। পারফর্ম না করেন তাহলে তো আপনার এফেক্ট পড়বেই, এটা এখন না হোক পরে হোক, কারণ আপনার একটা দেশে কিন্তু আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফুটবলে হামজা আসছে, যখন সাকিবরা ছিল, তামিম ছিল, মাশরাফি ছিল, মুশফিক ছিল, তখন কিন্তু আপনার আমাদেরও কিন্তু অনেক ইন্টারেস্ট, মানে সবার ইন্টারেস্ট বেড়েছে, টিমও ভালো পারফর্ম করছে। কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ আইকন প্লেয়ার। যে বড় বড় যারা প্লেয়ার আছে দেখেন ওরা ম্যাক্সিমাম ম্যাচে পারফর্ম করে, সেই যে জিনিসটা আমরা এখন করতে পারছি না। এদিকে ভারতের বাংলাদেশ সফর পিছিয়ে যাওয়ায় আগস্টে ফাঁকা সূচি টাইগারদের। জাতীয় দলের জন্য এখনো বিকল্প খুঁজে পায়নি বিসিবি। আন্তর্জাতিক সিরিজ না হলে ঘরোয়া ক্রিকেটেই ভরসা রাখবে নীতি নির্ধারকরা, যার শুরুটা হবে NCL T20 দিয়ে। বিদেশি দল আসা না আসার উপর আমার টুর্নামেন্টের কোনো এফেক্ট করবে না। আমরা ওইভাবে যাচ্ছি। আমরা শুরু করব আপনার সেপ্টেম্বরে, আমরা শুরু করব NCL T20 দিয়ে, তারপরে আমরা আবার NCL BPL হবে, তারপর আবার NCL হবে, তারপরে BCL হবে। আগামী 16 জুলাই 3 ম্যাচ T20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ম্যান ইন গ্রিন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আগস্টে বাংলাদেশ সফর স্থগিত করে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছে ভারত ক্রিকেট বোর্ড। চলতি বছর আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইন্ডিয়া ক্রিকেট টিমের। 17 থেকে 31 আগস্টের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে 3টি করে ওয়ানডে ও T20 খেলার কথা ছিল দু দলের, কিন্তু চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে সফরটি 13 মাস পিছিয়ে দিয়েছে BCCI। যদিও এই সময়ে খেলার বাইরে থাকতে চাইছে না মেড ইন ব্লু, বাংলাদেশ সফর স্থগিত হলেও ওই সময় শ্রীলঙ্কা সফরে যেতে পারে তারা। 3টি করে ওয়ানডে ও T20 খেলার বিষয়ে লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে ভারতীয় বোর্ডের। 29 আগস্ট জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা শ্রীলঙ্কা দলের, তার আগেই দেশটিতে সিরিজ খেলতে চায় ভারত। ক্যান্সারে আক্রান্ত জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের পাশে আমরা বিএনপি পরিবার। রাঙ্গামাটিতে অসুস্থের বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য 2 লাখ টাকা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও কেমোথেরাপির জন্য প্রতি মাসে 30,000 টাকা করে দেয়া হবে বলেও জানান তিনি। 1.5 বছর ধরে প্রাণঘাতী ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন ঋতুপর্ণা চাকমার মা ভুজপতি চাকমা। স্বাভাবিক জীবনে ফেরাতে লড়াইটা একাই চালিয়ে আসছিলেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। সম্প্রতি বাংলাদেশকে এশিয়ান কাপের মঞ্চে তুলে দেশে ফেরার পর মাকে নিয়ে ঋতুর এই লড়াইয়ের খবর চলে আসে গণমাধ্যমের শিরোনামে। ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবর পেয়ে তার গ্রামের বাড়ি রাঙামাটির কাউখালীর মগাছড়ির দুর্গম গ্রামে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে অসুস্থ ভুজপতি চাকমার খোঁজ খবর নেন তিনি। এ সময় দেশের ফুটবলে ঋতুপর্ণার অসামান্য অবদানের প্রশংসা করেন রিজভী। চিকিৎসা নিয়েও আশ্বস্ত করেন মাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসার জন্য, কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবেন। আপনারা নিজেদেরকে একা ভাববেন না, আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে। ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণার মার চিকিৎসার জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 1 লাখ টাকা এবং রাঙামাটি জেলা বিএনপির পক্ষ থেকে আরো 1 লাখ টাকার সহযোগিতা তুলে দেন রিজভী। এছাড়া প্রতি মাসে কেমোথেরাপির জন্য 30,000 টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়। বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এত বৃষ্টির মাঝেও আমাদের বাড়িতে এত দূরে হেঁটে আসছেন, ওনাদেরকে অনেক ধন্যবাদ। ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবরে জেলা প্রশাসন থেকেও সহযোগিতার ঘোষণা দেওয়া হয়। সময় সংবাদ, রাঙামাটি। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের জন্য আফিদা খন্দকারকে অধিনায়ক করে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। কোচের দায়িত্বে থাকছেন পিটার বাটলার। মিয়ানমারে এশিয়ান কাপের বাছাই খেলতে যাওয়া স্কোয়াডের 9 সদস্য জায়গা পেয়েছেন অনূর্ধ্ব 20 দলে। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর অধিনায়ক আফিদা।
মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেওয়া আফেইদা খন্দকার স্বপ্নারানীদের সামনে নতুন চ্যালেঞ্জ। অনূর্ধ্ব-20 সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশন। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই খেলা স্কোয়াডের 9 সদস্য জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-20 নারী দলে। সিনিয়র দলকে সাফল্য এনে দেওয়ায় জুনিয়র দলের দায়িত্ব পিটার বাটলারের হাতে তুলে দিয়েছে বাফুফে। নারীদের বয়স ভিত্তিক দলের সঙ্গে এটিই তার প্রথম অ্যাসাইনমেন্ট। এর আগে আফ্রিকার বিভিন্ন দেশের বয়স ভিত্তিক দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে এই ইংলিশম্যানের। যদিও সাফের নীতিমালা ও অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের ফরম্যাট নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন বাটলার। সাফের বেশ কিছু নীতিমালা আমার পছন্দ হয়নি। আপনি অনূর্ধ্ব-17 দল থেকে সরাসরি জাতীয় দলে খেলতে পারেন, কিন্তু অনূর্ধ্ব-17 দল থেকে অনূর্ধ্ব-20 দলে খেলা যায় না। এমন নিয়ম ফুটবলের উন্নয়নের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যার কারণে আমি বেশ কয়েকজন ফুটবলারকে দলে নিতে পারিনি। এই টুর্নামেন্টের ফরম্যাটও আমার ভালো লাগেনি। আমি খুবই পেশাদার বয়সভিত্তিক দল নিয়ে। এর আগেও আমি আফ্রিকায় কাজ করেছি। আমি ফলাফলে তেমন গুরুত্ব দেই না। এখানে পারফরমেন্সটাই মুখ্য। আপনি ধারাবাহিকভাবে পারফর্ম করলে ফলাফল অবশ্যই আসবে। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর অধিনায়ক আফেইদা খন্দকার। মিয়ানমারের সিনিয়র টিম খেলতে গেলেও দেশি কোচদের অধীনে অনুশীলন চালিয়ে গেছে অনূর্ধ্ব-20 নারী দল। সিনিয়র টিম এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড খেলতে মিয়ানমারে ছিল একটা লম্বা সময়। তারপরে এসে পিটার আবার টিমকে দেখেছে। এই সময়টাতে আমাদের অন্য কোচ, লোকাল কোচ, তারা পিটারেরই ট্রেনিং, পিটারেরই ডিজাইন তারা জাস্ট মাঠে এক্সিকিউট করছে। তা আমার বিশ্বাস টিমের অবস্থান ভালো। এখানে আমাদের প্রতিপক্ষ থাকবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। 3টি টিমে স্ট্রং টিম। কোনোভাবে আমরা কাউকে ছোট করে দেখবো না। সবাই এখন ভালো খেলে। আমরা চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ উইন করার। যেহেতু যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই জিতবে। আমরা চাইবো আমাদের পয়েন্ট যেন হাইস্ট থাকে, আমরা যেন সেই চেষ্টা করব। 5 দল নিয়ে আয়োজিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করায় 4 দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল 6টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতেই উঠবে শিরোপা। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রয়োজনীয় সংস্কার শেষ হলে রোজার আগেই হতে পারে নির্বাচন। ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার, জানালেন প্রেস সচিব। নির্বাচনী প্রতীক হিসেবে বাদ পড়ল শাপলা। ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, দাবি নাহিদ ইসলামের। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে বাধা তৈরির অভিযোগ। অপেক্ষা শেষ হচ্ছে 19 লাখেরও বেশি শিক্ষার্থীর। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ। এবার থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। দিনরাত অবিরাম বর্ষণ, টানা বৃষ্টি বন্যায় দুর্ভোগে লাখ লাখ মানুষ। নদী বাঁধে ভাঙন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। 3 বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। এবং ট্রাম্পের আগ্রাসী শুল্ক আরোপ। 2 থেকে 3 বিলিয়ন ডলারের মার্কিন ক্রয়াদেশ হারানোর শঙ্কা। সহজে মিলছে না নতুন রফতানি গন্তব্য। প্রচলিত বাজারেই হিস্সা বাড়ানোর তাগিদ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।